20 ডিসেম্বর 1968 সালে একটা কাপল প্রথমবারের মতো ডেটে বেরিয়েছিল। যেহেতু তাদের প্রাইভেসির দরকার ছিল, এই জন্য তারা ক্যালিফোর্নিয়ার হারমান লেকের দিকে গাড়িটাকে নিয়ে যায়। গাড়িতে মাত্র 16 বছর বয়সী মেয়ে বেটি লু জনসন এবং মাত্র 17 বছর বয়সী ছেলে ডেভিড ফ্রেডে এই ব্যাপারটা একেবারেই লক্ষ্য করেনি যে একটা অপরিচিত লোক তাদেরকে অনেকক্ষণ ধরেই ফলো করছিল। যখনই তারা হারমান লেকের কাছে পৌঁছায়, তখন সেই গাড়ির লোকটাও তাদেরকে ফলো করে সেখানে চলে আসে আর তাদেরকে গাড়ি থেকে বের হওয়ার জন্য বলে। তবে যখন তারা ভয় পেয়ে তাকে না করে দেয়, তখন সে তাদেরকে ভয় পাওয়ানোর জন্য তাদের গাড়ির পেছনের উইন্ডশিলে একটা গুলি করে দেয়। আর এটা দেখার পরে যখনই তারা দুজন সেখান থেকে বেরিয়ে ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে, তখন সেই লোকটা তাদের দুজনকে ধরে তাদের দুজনকেই গুলি করে শেষ করে দেয়। প্রথমে তো সে ডেভিডকে ধরে তার মুখের মধ্যে গুলি করে দেয় এবং পরবর্তীতে বেটিকে ধরে তার পিঠের মধ্যে 5টা গুলি করে। আর এরপর সেই লোকটা সেখান থেকে কোথায় যেন গায়েব হয়ে যায়, কেউ তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। আর এখান থেকেই শুরু হয় একটা ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে খোঁজার মিশন। হ্যাঁ, আমরা বলছি জোডিয়াক সিরিয়াল কিলারের কথা। আসলে জোডিয়াক সিরিয়াল কিলার 20 শতকের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার। 1960 থেকে 70-এর দশকের মধ্যে স্যান ফ্রান্সিসকোতে সে মানুষকে খুন করে করে তাদের রুহু পর্যন্ত কাঁপিয়ে দিত। তাছাড়া এই লোকটা পত্রিকাতে এবং পুলিশ স্টেশনে বিভিন্ন রকমের লেটার পাঠাতো, তার খুন সম্পর্কে সমস্ত ডিটেলগুলো বলতো। তাছাড়া এই কেসটাকে সমাধান করার জন্য সে বিভিন্ন রকমের সিক্রেট কোডও তাদেরকে দিত। তার প্রথম খুনটা করার পরে সে পুরো 6 মাসের জন্য কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল, কেউ তার কোনো সন্ধান পাচ্ছিল না। কিন্তু এরপরে সে আবারও ব্যাক করে নতুন একটা ডেড বডি নিয়ে। 4 জানুয়ারি 1969 সাল। তখন আমেরিকা একটা উদযাপন চলছিল, কারণ এটা ছিল আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট ডে। আর সেই দিন রাতের বেলায় মাত্র 18 বছরের ডার্লিন ফ্যারি এবং 16 বছরের মাইক ফেরু তাদের গাড়ি দিয়ে কিছু জিনিসপত্র কেনার জন্য যাচ্ছিল। তারা এই ব্যাপারটা লক্ষ্য করে যে একটা অপরিচিত লোক তাদেরকে অনেকক্ষণ ধরেই ফলো করছে। এই জন্য তাকে ধোঁকা দেওয়ার জন্য তারা একটা গ্যাস স্টেশনে গাড়িটা পার্ক করে দেয়। তবে সেই লোকটাও তাদেরকে ফলো করে সেখানেই গাড়িটা পার্ক করে দেয়। আর এইটা দেখার পরে তারা একটু বেশি ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেই লোকটা তার গাড়িটাকে রিভার্স গিয়ারে দিয়ে সেখান থেকে কোথায় যেন গায়েব হয়ে যায়। এখন যদিও এটা দেখার পরে তারা খুবই বড় করে দীর্ঘশ্বাস নেয়, কারণ তারা মনে করেছিল যে সেই লোকটা চলে গিয়েছে। তবে আসলে এমনটা ছিল না। একটু পরে সেই লোকটা আরও স্পিডে ড্রাইভ করে তাদের সামনে চলে আসে আর তাদের পেছনেই গাড়িটাকে পার্ক করে দেয়, যাতে করে তারা গাড়িটাকে বের পর্যন্ত করতে না পারে। আর এরপর সেই গাড়ি থেকে এমন একটা লোক বেরিয়ে আসে যার হাতে খুবই পাওয়ারফুল একটা টর্চ লাইট ছিল। এখন এরপরে যখনই সে লাইটটা তাদের মুখের উপরে মারে, তখন তাদের মনে হয়েছিল হয়তোবা এটা কোনো পুলিশ অফিসার। তবে আসলে এমনটা ছিল না। সে একটা গান বের করে তাদের উপরে ফায়ারিং করে আর দ্রুত দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। যদিও এই ফায়ারিংয়ের জন্য ডার্লিংয়ের সেখানেই মৃত্যু হয়ে যায়, তবে মাইকেল কোনো রকমে সেভ হয়ে হসপিটাল পর্যন্ত চলে আসে। এর কিছুক্ষণ পরে 3টা ছেলে যখন এই ব্যাপারটা দেখতে পারে, তখন তারা দ্রুত পুলিশকে ইনফরমেশন দেয়। আর যেহেতু মাইকেল সেই খুনির চেহারাটা দেখতে পেয়েছিল, এই জন্য তার অভিজ্ঞতার সাহায্যে তারা খুনির একটা স্ক্রেচ বানিয়ে ফেলে। তবে এই ঘটনার সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল, সেটা ছিল সেই দিন খুনের পরে রাত্র 12টা বাজে ভ্যালিজো পুলিশ স্টেশনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। আসলে এই কলটা করা হয়েছিল একটা ফোন বুথ থেকে। আর যখন পুলিশ কলটা পিক করে, তখন সে কিছু একটা বলতে গিয়েও আবার ফোনটা রেখে দেয়। আসলে এইটাই ছিল প্রথম কল যেটা জোডিয়াক কিলার পুলিশকে প্রথমবার করেছিল। এর ঠিক 1 মাস পরে, মানে আগস্টের 1 তারিখে, সেই কিলার 3টা নিউজ পেপারকে 3টা লেটার পাঠায়, যেখানে সে সেই হারমান লেকের মার্ডার এবং সেই গ্যাস স্টেশনের মার্ডারটাকে পুরোপুরি স্বীকার করে নেয়। সে বলে যে এগুলো সেই করেছে। আর তার এই কথাটার সত্যতা প্রমাণ করার জন্য সে এমন কিছু ইনফরমেশন তাদেরকে দেয় যেগুলো শুধুমাত্র পুলিশরাই জানতো। যেমন কোন বন্দুক দিয়ে ফায়ার করা হয়েছিল, কয়টা বুলেট ফায়ার করা হয়েছিল এবং ভিকটিমরা কেমন কাপড় চোপড় পরেছিল। আর তাছাড়া কিলার এখানে একটা সিক্রেট কোডও দিয়ে দেয়, যেই কোডটাকে সে বলে পরদিন সকালবেলার পত্রিকাতে ছাপিয়ে দেওয়ার জন্য। সে বলে যদি এটা পত্রিকাতে না ছাপানো হয়, তাহলে এই খুনের ব্যাপারটা চলতেই থাকবে। আর এই ব্যাপারটা যখন নিউজ পেপারের লোকজন জানতে পারে, তখন তারা দ্রুত কোডটাকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয়, যাতে করে তারা এটাকে ডিকোড করতে পারে। তবে অনেকক্ষণ ধরে ট্রাই করার পরেও আপাতত পুলিশ এই কোডটাকে ডিকোড করতে পারছিল না। আর যখন পরদিন সকালবেলা এই কোডটা নিউজ পেপারে পাবলিশ হয়ে যায়, তখন স্যান ফ্রান্সিসকোতে বাস করা একটা কাপল এই কোডটা একদিনের মধ্যেই ডিকোড করে ফেলে। আর এই কোডের মধ্যে সে এটা বলেছিল, I like killing because it is so much fun. It is more fun than killing wild game in the forest because man is the most dangerous animal of all to kill. আর তাছাড়া এই কোডের মধ্যে সে এইটাও বলেছিল যে সে মৃত্যুর পরের জীবনেও বিশ্বাস করে, আর যেই লোকগুলোকে সে বর্তমানে খুন করছে তারা মৃত্যুর পরে গেলে তার গোলাম হবে। এখন এই কোডটা ডিকোড হওয়ার পরে পুরো শহরটা 2 মাস শান্ত হয়েছিল, কোনো রকমের কোনো খুন হচ্ছিল না। কিন্তু 2 মাস পরে জোডিয়াক কিলার আবারও নতুন করে হাজির হয় নতুন একটা খুনের মামলা নিয়ে।
27 সেপ্টেম্বর 1969 সালে একটা কলেজ পড়ুয়া কাপল তাদের নতুন ডেট উদযাপন করার জন্য তারা একটা লেকের পাড়ে যায়। তারা ছিল ব্রায়ান হার্টনেল এবং সেসিলিয়া স্যাফার্ড। তারা এই ব্যাপারটা লক্ষ্য করে যে হঠাৎ করেই একটা লোক তাদের দিকে আসছে, যে কিনা একটা কালো মুখোশ পরেছিল, আর তাছাড়া তার জ্যাকেটের উপরে জোডিয়াকের একটা লোগো ছিল। সে হঠাৎই তাদেরকে গান পয়েন্টে নিয়ে তাদের থেকে গাড়ির চাবি এবং সমস্ত টাকা পয়সাগুলো চায়। আসলে তখন ব্রায়ানের কাছে মাত্র 75 সেন্ট ছিল, এই জন্য ব্রায়ান চাবির সাথে সাথে সেই টাকাগুলো তাকে দিয়ে দেয়। তবে একটু পরে সে আবার গাড়ির চাবিটা তাকে রিটার্ন করে দেয়, আর তাদেরকে বন্দুক দিয়ে গান পয়েন্টে নিয়ে সে দ্রুত তাদের হাত পাগুলো বেঁধে ফেলে। এরপর সে তার চাকু বের করে দুইজনের উপরেই খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করে। আর অনেকক্ষণ ধরে আক্রমণের পরে যখন তার মনে হয় যে এই কাপড়ের মৃত্যু হয়ে গেছে, তখন সে দ্রুত চলে যায় তাদের গাড়ির কাছে, আর এখানে সুন্দর একটা মেসেজ লিখে সে এখান থেকে আবারও কোথায় যেন গায়েব হয়ে যায়। আসলে এই লেটারটার মধ্যে জায়গার নাম, ডেট, টাইম এবং কি দিয়ে খুন করা হয়েছিল সেইটার ডিটেইলি লেখা হয়েছিল। এরপরে যখন একটা জেলে এই কাপড়কে এমন অবস্থায় পায়, তখন সে দেখতে পারে তারা তখনও জীবিত ছিল। এই জন্য দ্রুত তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাতের যে তীব্রতা ছিল সেটা সিসিলিয়া সহ্য করতে পারেনি, এই জন্য সে সেখানেই মারা যায়। তবে ব্রায়ান কোনোভাবে জীবিত রয়ে যায়। আর যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, তখন সে তাদেরকে সমস্ত ব্যাপারটা ডিটেইলি বলে দেয়। আর জডিয়েক তার প্রত্যেকটা খুনের মতো সেই দিন রাতের বেলা 7:30টার সময় পুলিশ স্টেশনে কল দিয়ে তার হত্যার সমস্ত ডিটেলগুলো বলে দেয়। আর সে কিভাবে কি করেছে সেগুলোও তাদেরকে ডিটেইলি বলে দেয়। আসলে যখন পুলিশ এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে, তখন তার সিক্রেট মেসেজগুলোকে ডিকোড করে তারা একটা প্যাটার্ন খুঁজে বের করে ফেলে। আর এই প্যাটার্নের মধ্যে তারা দেখতে পারে যে প্রথমত সে সেই সমস্ত কাপলদেরকে টার্গেট করে যারা খুবই ইয়াং, আর দ্বিতীয়ত সে সেই সমস্ত দিনেই খুন করে যেই দিন হয়তোবা হলিডে নয়তোবা ছুটির দিন। আর 3 নম্বর হচ্ছে সে রাতের বেলায় শুধু খুনগুলো করত, অথবা একেবারে ভোরের দিকে যখন হালকা হালকা আলো থাকতো। আর 4 নম্বর হচ্ছে সে যেই খুনগুলো করত সেগুলো সে প্রাউডলি সবার সামনে অ্যানাউন্স করে বলতো। সে এমন একটা ভাব নিত যেন সে অথরিটিকে চ্যালেঞ্জ করছে। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে সে সেই সমস্ত জায়গায় খুনগুলো করত যেগুলো পপুলার ডেটিং পয়েন্ট ছিল। আর 6 নম্বর ছিল সে শুধুমাত্র গাড়িওয়ালাদেরকেই খুন করত। আর 7 নম্বর ছিল সে যেই খুনগুলো করত সেগুলো কোনো না কোনো পানির কাছেই থাকতো। এখন এই সমস্ত ব্যাপারগুলোকে পর্যালোচনা করে পুলিশ এই ব্যাপারটা বের করে যে হয়তোবা জোডিয়েক প্রেমে ধোঁকা খাওয়া একটা প্রেমিক, এই জন্য সে কাপলদেরকে খুন করতে চায়, অথবা সে মেয়েদেরকে সহ্যই করতে পারে না, এই জন্য সে শুধুমাত্র মেয়েদেরকেই খুন করতে চায়। কারণ এর আগে সে যেই 3টা খুন করেছিল সেই 3টা খুনের মধ্যে 2বারই পুরুষরা জীবিত রয়ে গিয়েছিল, কিন্তু মেয়েরা প্রত্যেকবার খুন হয়েছে। তবে পুলিশ এই ব্যাপারটা জানতো না যে সে তার এই খুনের প্যাটার্নটা পরের খুনেই চেঞ্জ করতে যাচ্ছে। আসলে এই খুনের ঠিক 1 সপ্তাহ পরে, মানে 11ই অক্টোবর 1969 সালে জোডিয়েক পল স্ট্রেইন নামের একটা ক্যাব ড্রাইভারকে রাত 9:30টায় থামায় আর তাকে ম্যাপেল স্ট্রিটে যাওয়ার জন্য বলে। আর এরপরে যখনই ড্রাইভার তার গন্তব্যে পৌঁছে যায়, তখন প্রথমে সে গাড়িটাকে থামার ওয়েট করে, আর যখনই গাড়িটা থামে তখন সে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে শ্যুট করেই সেখানে মেরে ফেলে। আর এই মার্ডারের পরে সে গাড়ি থেকে বেরিয়ে সামনের প্যাসেঞ্জার সিটে এসে বসে, আর ড্রাইভারের শার্টের একটা টুকরো কেটে সেটাকে তার সঙ্গে করে নিয়ে যায়। তবে যখন এই পুরো মার্ডারটা হচ্ছিল, তখন পাশেরই একটা বিল্ডিংয়ের 2nd ফ্লোর থেকে 2টা বাচ্চা এই সমস্ত ব্যাপারটা দেখতে পাচ্ছিল। এখন এইটা দেখার সঙ্গে সঙ্গেই তারা দ্রুত পুলিশকে ইনফরমেশন দিয়ে দেয়, আর পুলিশ তাকে ধরার জন্য দ্রুত সেখানে চলে আসে। তবে তাদের মাধ্যমে এই ভুলটা হয়ে যায়, যখন তারা পুলিশকে তার ডিটেল বলছিল তখন তারা ভুলে তাকে ব্ল্যাকম্যান বলে দিয়েছিল। আসলে তখনই একটা পুলিশের কার আশেপাশে ঘোরাঘুরি করছিল, আর যখন তারা ইনফরমেশনটা পায় তখনই তাদের সামনে জোডিয়েক চলে আসে, যে কিনা খুবই রিল্যাক্স হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। এখন যেহেতু পুলিশ অফিসাররা একটা ব্ল্যাক লোককে খুঁজছে, এই জন্য তার উপরে তাদের খুব একটা সন্দেহ যায়নি। যদিও পুলিশরা তাকে থামিয়ে জিজ্ঞেস করেছিল যে তুমি এই এরিয়াতে এমন কিছু দেখেছো কিনা যেটা তোমার কাছে সন্দেহজনক মনে হয়েছে, তখন জোডিয়েক তাদেরকে বলে দিয়েছিল যে একটা লোক গান দেখাতে দেখাতে ওই দিক দিয়ে দৌড়াচ্ছিল। আর এটা দেখার সঙ্গে সঙ্গে পুলিশরা খুবই তাড়াহুড়া করে সেই দিকে চলে যায়। যদিও পুলিশরা যদি গাড়ি থেকে নেমে জোডিয়েককে চেক করতো, তাহলে তারা এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি দেখতে পেত যে তার গায়ের জ্যাকেটের মধ্যে রক্ত লেগে আছে। এখন যদিও জোডিয়েক আরও একবারের মতো পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সফল হয়ে গিয়েছে, তবে পল স্টেনের গাড়ির মধ্যে তারা জোডিয়েকের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায়। তো এর কয়েকদিন পরে জোডিয়েক আবারও নিউজ পেপারের অফিসে একটা লেটার পাঠায়, আর এইবার সে পল স্ট্রেঞ্জারের হত্যার বিবরণ হুবহু তাদেরকে ডিটেইলি বর্ণনা করে শোনায়। আর তাছাড়া প্রমাণ হিসেবে সে তার শার্টের একটা টুকরোও তাদেরকে দিয়ে দেয়। তবে এইবার এই লেটারের মধ্যে সে স্কুল বাসে আক্রমণ করার একটা থ্রেটও দেয়। আর এই থ্রেটটা পাওয়ার পরে পুরো শহরের মধ্যে সবাই প্রচণ্ড ভয়ে চলে আসে। যদিও পরের কয়েকটা সপ্তাহ পুলিশ প্রত্যেকটা স্কুল বাসকে ফলো করা শুরু করেছিল, তবে কোনো স্কুল বাসের মধ্যেই কোনোভাবে আক্রমণ হয়নি।
আর যেই বাচ্চাগুলো জোডিয়াককে দেখতে পেয়েছিল তাদের মাধ্যমে জোডিয়াকের নতুন একটা স্কেচ বানানো হয়েছিল আর এইটাকে প্রিন্ট করে প্রত্যেকটা ট্যাক্সি ড্রাইভারের কাছে বিলি করে দেওয়া হয়েছিল, যাতে করে যখনই যে তাকে দেখতে পারে সে যেন দ্রুত পুলিশকে ইনফরমেশন দেয়। তবে আসলে জোডিয়াক ছিল পাকা খেলোয়াড়। সে এইবার নতুন একটা রূপে হাজির হয়েছে। ট্যাক্সি ড্রাইভারকে খুন করার মাত্র 10 দিন পরে, মানে 22 অক্টোবর 1969 সালে জোডিয়াক অকল্যান্ড পুলিশ স্টেশনে কল দেয় আর তাদের কাছে রিকোয়েস্ট করে সে মেলভিন ভ্যালি, যে কিনা তখনকার সময় খুবই ফেমাস একজন উকিল ছিল, তার সঙ্গে টিভি শোতে কথাবার্তা বলতে চায়। আসলে এটা ছিল চ্যানেল 7-এর একটা টিভি শো, যেটা কিনা সেই দিন সময়ের আগেই শুরু হয়ে গিয়েছিল। আর যখনই টিভি শো শুরু হয় তখন জোডিয়াক সেখানে কল দেয়। তবে প্রথম কলটা কয়েক সেকেন্ডের মধ্যেই কেটে দেওয়া হয়। তবে এরপরে জোডিয়াক আবারও এখানে কল দেয় আর এই কলটা লম্বা সময় ধরে কন্টিনিউ করা হয়। জোডিয়াক এখানে সবার সামনে তার নামটা স্যাম বলে। আর এরপরে পুরো এই শো এর মধ্যে জোডিয়াক পুরো 35 বার কল দিয়েছিল, যেটার মধ্যে 12টা কলই অনিয়ার করা হয়েছিল। আসলে এই কলগুলোর মধ্যে সেই উকিল তাকে বিভিন্ন রকমের নানান কোয়েশ্চেন করে, তবে স্যাম বারবার করেই উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছিল। তবে পরে পুলিশরা এই ব্যাপারটা জানতে পারে যে এই কলটা আসলে জোডিয়াক করেনি, কারণ যারাই জোডিয়াকের আওয়াজ শুনেছিল তারা প্রত্যেকে না করে দিয়েছিল যে এইটা জোডিয়াকের আওয়াজ না। আর পরে ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা এটা জানতে পারে যে এটা ন্যাপা হসপিটালের একটা মেন্টাল পেশেন্টকে দিয়ে করানো হয়েছিল। এই টিভি শো এর কয়েক সপ্তাহ পরে একটা নিউজ চ্যানেলের কাছে জোডিয়াকের আরও 2টা লেটার চলে আসে। এই লেটারগুলোর মধ্যে সে একটা সিক্রেট ল্যাঙ্গুয়েজের কোডও পাঠিয়েছিল, যেই কোডটাকে সে পত্রিকাতে পাবলিশ করাতে চাচ্ছিল। যদিও আগের যেই কোডটা ছিল সেটা একদিনের মধ্যেই ডিকোড করে ফেলা সম্ভব হয়েছিল, তবে এই যেই কোডটা ছিল সেটা এতটাই কঠিন ছিল যে পরবর্তী 50 বছরেও এই কোডটাকে ডিকোড করা সম্ভবই হয়নি। পরবর্তীতে 2020 সালে 3 জন ডিকোডার মিলে কম্পিউটারের সাহায্যে এই কোডগুলোকে ডিকোড করে। আর এই কোডগুলো ডিকোড করে তারা যেটা পায় সেটাও ছিল কিছুটা শকিং, কারণ এখানে জোডিয়াক তার নিজের সম্পর্কে তো না কিছু বলেছে, না তেমন কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছিল। সে শুধুমাত্র এইটাই বলেছিল যে টিভি শোতে যে কল দিয়েছে সেটা আমি ছিলাম না। তবে অন্যদিকে সে নিউজ চ্যানেলে যেই লেটারটা পাঠিয়েছিল সেই লেটারের মধ্যে পুলিশ একটা ক্লু পেয়ে যায়। আসলে সে এখানে পুলিশকে থ্রেট করে বলেছিল যে সে একটা বোম বানিয়ে ফেলেছে, যেই বোমটা তার বেসমেন্টে পড়ে আছে। আসলে অনেকগুলো পৃষ্ঠায় লেখা এই লেটারটার মধ্যে শুধুমাত্র এই কয়টা ওয়ার্ডই ছিল কাজের ওয়ার্ড। আসলে এগুলো থেকে পুলিশ এই ব্যাপারটা অনুমান করে ফেলে যে জোডিয়াক কোনো অ্যাপার্টমেন্টে থাকে না, জোডিয়াক থাকে তার নিজের ঘরে, যেখানে কিনা বেসমেন্ট আছে। আর তখনকার সময় বেসমেন্ট এতটাও অ্যাভেলেবেল ছিল না, বিশেষ করে বে এরিয়াতে তো ছিলই না। এই জন্য তারা এই ব্যাপারটাও বুঝতে পারে যে জোডিয়াক বে এরিয়াতেও থাকে না। আর তখন এই ব্যাপারটা মনে হচ্ছিল যে হয়তোবা জোডিয়াক তার ঘরে থাকা বেসমেন্টের কথা বলে বিশাল বড় একটা ভুল করে ফেলেছিল। এই লেটারের 5 মাস পরে 22 মার্চ 1970 সালে জোডিয়াক হাইওয়ে 132-তে ক্যাথলিন জন নামের একটা মহিলাকে কিডন্যাপ করার ট্রাই করে। তবে সৌভাগ্যবশত এই মহিলা নিজেকে ফ্রি করে সেখান থেকে পালিয়ে যায়। আর যখন পরবর্তীতে ক্যাথলিনকে পুলিশ জোডিয়াকের স্কেচ দেখায় তখন সে সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারে। পরবর্তী 4 বছরে জোডিয়াক পুলিশকে অনেকগুলো লেটার এবং অনেকগুলো কোড পাঠিয়েছিল, যেগুলোর মধ্যে সে বিভিন্ন রকমের মার্ডারের ডিটেল, আবার কিছুগুলোর মধ্যে সে মুভির রিভিউ দিয়ে দিত। তাছাড়া সে একটা লেটারের মধ্যে পুলিশকে একটা বমের লোকেশনও দিয়েছিল। তবে যখন পুলিশ গিয়ে সেখানে চেক করেছিল তখন সেখানে না কোনো বম পাওয়া গিয়েছিল, না সেখানে এমন কোনো মাটি ছিল যেখানে আগে কোনো ব্লাস্ট হয়েছিল। তার শেষ যেই লেটারটা পাওয়া গিয়েছিল সেটা পাওয়া গিয়েছিল 30 জানুয়ারি 1974 সালে, যেখানে সে তার মার্ডার করার স্কোরটাকে এমন করে দিয়েছিল যে মি 32 SFPD 0। এটার মানে হচ্ছে আমি এখন পর্যন্ত 37টা খুন করেছি, কিন্তু স্যান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্টের স্কোর এখনও 0তেই পড়ে আছে। যদিও পুলিশ এটা বলছিল যে সে শুধুমাত্র এক্সাজারেট করার জন্যই এত বেশি একটা নাম্বার বলেছে, কারণ তার স্টাইলে যেই খুনগুলো হয়েছিল সেটার সংখ্যা ছিল শুধুমাত্র 5টা। তবে পরবর্তীতে পুলিশ, লয়ার এবং বিভিন্ন সিক্রেট সার্ভিস মিলে যেমন CIA, তারা সবাই জোডিয়াকের খুন করার ধরনটাকে নিয়ে গভীরভাবে রিসার্চ করার পরে এই ব্যাপারটা বের করে যে জোডিয়াক নর্মাল কোনো পার্সন না। আসলে সে মিলিটারি গ্রেডের নলেজ রাখে, কারণ তার খুনের স্পট থেকে যেই জুতার দাগগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে উইং ওয়ার্কার, যেগুলো শুধুমাত্র মিলিটারি শপেই পাওয়া যায়। আর তাছাড়া সে বিভিন্ন রকমের কোডও লিখতে পারে, সেগুলোকে ডিকোডও করতে পারে। তার মানে হয়তোবা সে এই যোগ্যতাটাও মিলিটারিতে থাকার সময় শিখেছিল। এখন যেহেতু জোডিয়াক পুলিশ থেকে বারবার করে বেঁচে যাচ্ছিল আর সে পুরো আমেরিকার মধ্যে একটা ভয়ের সৃষ্টি করিয়ে দিয়েছিল, এই জন্য সে খুবই অ্যাটেনশন পাচ্ছিল। আর এই অ্যাটেনশনের চক্করে পরবর্তী কয়েক বছরে কিছু মানুষ নিজেকে জোডিয়াক দাবি করা শুরু করে দেয়। আর এই ব্যাপারগুলো পুলিশের জন্য আরও বেশি মুশকিল করে দেয় আসল জোডিয়াককে খুঁজে বের করতে। প্রথমে তো পুলিশের সন্দেহ গিয়েছিল আর্থার লি অ্যালেন নামের একটা লোকের উপরে,
কারণ সে প্রথমে ছিল মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, দ্বিতীয়ত তার কাছে এমন একটা ঘড়ি পাওয়া গিয়েছিল যেটার উপরে জডিয়েক লেখা ছিল, তাছাড়া জডিয়েকের লোগো ছিল। তবে না আর্থারের হ্যান্ডরাইটিং জডিয়েকের সাথে মিলছিল, না তার ফিঙ্গারপ্রিন্ট তার সাথে মিলছিল। তবে কয়েক বছর পুলিশের জেলে থাকার পরে 1992 সালে ফাইনালি সে জেলেই মারা যায়। তাদের দ্বিতীয় সন্দেহ ছিল রিচার্ড গাইকোসি নামের একটা লোকের উপরে, কারণ তার চেহারাটা জডিয়েকের সাথে অনেকটাই মিলত। তবে তার না হ্যান্ডরাইটিং জডিয়েকের সাথে মিলছিল, না তার ফিঙ্গারপ্রিন্ট জডিয়েকের সাথে মিলছিল। এরপরে পুলিশ এক এক করে 50 জনকে সন্দেহ করে অ্যারেস্ট করেছিল, তবে কারোরই ফুল ডিটেল জডিয়েকের সাথে ফুললি ম্যাচ করছিল না। যদিও এই কেসটা খুবই অ্যাটেনশন পেয়েছিল আর এটা খুবই পপুলারও হয়ে গিয়েছিল, তবে এখন পর্যন্ত জডিয়েক নামের সেই কিলারকে পুলিশ না ধরতে পেরেছে, না তার কোনো নাম নিশানা পেয়েছে। মানে এখন পর্যন্ত জডিয়ার কিলারের এই ব্যাপারটা পুরোপুরি একটা মিস্ট্রি হয়ে আছে। আমরা এখনও জানতে পারিনি যে জডিয়েক কে ছিল, সে কেন এতগুলো মানুষকে খুন করেছিল, আর লাইফ আফটার ডেথের এই গল্পটাকে বাদ দিয়ে সে কোন উদ্দেশ্যে এই মানুষগুলোকে খুন করেছিল। যাই হোক, আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।